বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। খান নলেজ পয়েন্টের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। তোমরা বিষয়টা জানো যে খান নলেজ পয়েন্ট তোমাদের একাদশ শ্রেণী থেকে অনার্স মাস্টার্স পর্যন্ত ডিগ্রি প্রত্যেকটা বিষয়ে সমাজ বিজ্ঞানের বিভিন্ন কোর্সের বিভিন্ন প্রশ্নের সমাধান দিয়ে থাকে। তবে আজকের ক্লাসে আমরা বরাবরের মতো সামাজিক পরিসংখ্যান নিয়ে আলোচনা করব। তো ইনশাল্লাহ আজকের ক্লাসে তোমাদের সাথে আছি আমি, এমডি আমান খান, লেকচারার ইন সোসিওলজি, দেওকলস বিএলএস কলেজ, বিশ্বনাথ, সিলেট। শিক্ষার্থীরা, আমরা আজকে ইনশাল্লাহ 25তম ক্লাসটা আলোচনা করিব সামাজিক পরিসংখ্যানের বিস্তার পরিমাপ অধ্যায়ের ব্যবধানাঙ্ক অবলিক বিভেদাঙ্ক। মানে আমাদের পরীক্ষাতে অনেক সময় আমরা তো 24তম ক্লাস আলোচনা করেছি যে গড় থেকে গড় ব্যবধান, কিন্তু পরীক্ষার হলে আমাদেরকে সরাসরি বলা থাকতে পারে যে ব্যবধানাঙ্ক নির্ণয় করো, এরকম বলা থাকতে পারে। তখন আমরা কি করব? কারণ এই অঙ্কটা যখন 10 মার্কের আসবে তখন এবং একদম ব্যবধানাঙ্ক সহকারে চাইবে। পরীক্ষাতে ব্যবধানাঙ্ক চাইলে আমাদেরকে গড় ব্যবধান বের করতে হবে। আর আমরা জানি যে গড় ব্যবধান বের করতে গেলে আগে গড় লাগে। এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় সেট আপ করতে হবে। যদি প্রশ্নে আমাদের উল্লেখ থাকে যে নিম্ন উপাত্ত থেকে গড় ব্যবধান নির্ণয় করো, ব্যবধানাঙ্ক নির্ণয় করো, তখন আমাকে কি করতে হবে? ব্যবধানাঙ্ক নির্ণয় করতে গেলে আগে গড় ব্যবধান বের করতে হয়। আর আমরা জানি গড় ব্যবধান নির্ণয় করতে গেলে আগে গড় নির্ণয় করতে হয়। এই জিনিসগুলো আমাদের জানতে হবে। তো আমাদের আমরা তো জানি যে গড় ব্যবধান যেরকম গড় থেকে করা যায়, মধ্যমা থেকে করা যায়, প্রচুরক থেকে করা যায় এবং প্রত্যেকটারই মানে ব্যবধানাঙ্ক নির্ণয় করা যায়। আচ্ছা, আমরা সূত্রগুলো নিয়ে আলোচনা করি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, শুরুতে হচ্ছে আমরা গড় ব্যবধান। হ্যাঁ, আমরা যখন গড় থেকে গড় ব্যবধান, প্রশ্ন যখন আমাদেরকে গড় ব্যবধান বলা থাকবে, আমি 24তম ক্লাসে কিন্তু গড় ব্যবধান আলোচনা করেছি, এই সূত্রগুলো ব্যবহার করে। এখন পরীক্ষার হলে তো শুধু গড় ব্যবধান না, অনেক সময় আমাদেরকে ব্যবধানাঙ্ক, এই যে ব্যবধানাঙ্ক চাইতে পারে, তখন আমাকে কি করতে হবে? তখন দেখো, এটা হচ্ছে ব্যবধানাঙ্কের সূত্র। এখন পরীক্ষার হলে যদি আমাকে শুধু ব্যবধানাঙ্ক চাই, তাহলে আমাকে আগে গড় ব্যবধান বের করতে হবে। আর গড় ব্যবধান বের করতে গেলে আগে গড় বের করতে হবে। গড় তো আমরা জানি, গড়ের সূত্র তো আমরা জানি। তো এই ক্ষেত্রে এই একটার সাথে আরেকটা সম্পর্ক আছে, আর এটা তো একই। এটা তো জাস্ট হচ্ছে গণসংখ্যা থাকলে এটা, আর গণসংখ্যা না থাকলে এটা। আর এটার ক্ষেত্রে কোনো গণসংখ্যা বা গণসংখ্যা ছাড়া নাই। এই সূত্র দিয়েও যদি আমরা করি ব্যবধানাঙ্কের জন্য এটা ব্যবহার করব। এই সূত্র দিয়েও যদি আমরা গড় ব্যবধান বের করি ব্যবধানাঙ্কের জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করব। তাহলে এখানে আমাদেরকে এই সূত্রগুলো একটু মাথায় রাখতে হবে। তারপর দেখো, এটা তো হচ্ছে যদি আমরা গড় থেকে করি, তাহলে এই সূত্রগুলো প্রয়োগ করতে হবে। এখন দেখো, যদি আমরা মধ্যমা থেকে করি, তাহলে আমরা তো বলছি যে মধ্যমা থেকে করলে আগে আমরা কি করতে হবে? যে মধ্যমা থেকে গড় ব্যবধান করি। মধ্যমা থেকে যদি আমরা গড় ব্যবধান করি, এটা হচ্ছে গড় ব্যবধান সূত্র, কিন্তু এটা মধ্যমা থেকে গড় ব্যবধানের সূত্র। এটা আমার কথাটা বারবার বুঝতে হবে। এটা কিন্তু গড় ব্যবধানের সূত্রই, কিন্তু এটা হচ্ছে দেখো এটার মধ্যে একটা পার্থক্য আছে। এটা হচ্ছে যখন আমরা গড় থেকে বের করব গড় ব্যবধান, তাহলে এই সূত্র। আর যখন আমরা মধ্যমা থেকে গড় ব্যবধান বের করব তখন এই সূত্র। এখন যদি আমাকে ব্যবধানাঙ্ক চাই, তাইলে আমি কি করব? যদি আমি মধ্যমা থেকে গড় ব্যবধান বের করি আর আমার যদি ব্যবধানাঙ্ক চাই, তখন আমাকে এই সূত্রটা প্রয়োগ করতে হবে। যদি আমি মধ্যমা থেকে গড় ব্যবধান বের করি, তাইলে আমাকে যদি ব্যবধানাঙ্ক তৈরি করতে হয়, তাহলে আমাকে এই সূত্রগুলো ধাপে ধাপে প্রয়োগ করতে হবে। পরীক্ষার হলে তো আর মানে বলবে না সরাসরি, জাস্ট বলবে ব্যবধানাঙ্ক নির্ণয় করো। তারপরে দেখো, আবার কেউ যদি চিন্তা করে না আমি প্রচুরক থেকে গড় ব্যবধান করব, তাহলে প্রচুরক থেকে গড় ব্যবধান করলে আমরা এই সূত্রটা ব্যবহার করতে হয়। এটা হচ্ছে গণসংখ্যা ছাড়া, এটা হচ্ছে গণসংখ্যা সহ। তাহলে আমরা প্রচুরক থেকে গড় ব্যবধান এতটুকু বের করতে গেলে এই সূত্রটা লাগবে, এটা অথবা এটা। এটা লাগবে গণসংখ্যা ছাড়া, এটা হবে গণসংখ্যা থাকলে। এবং যদি আমি প্রচুরক থেকে যে গড় ব্যবধানটা বের করব, এটার যদি আমি ব্যবধানাঙ্ক বের করতে চাই, তাহলে কোন সূত্রটা ব্যবহার করতে হবে? তখন আমাকে এই সূত্রটা ব্যবহার করতে হবে। শিক্ষার্থীরা একটু মাথায় রাখবে যে আমি সবসময় বলছি যে শুরুতে বলছিলাম যে গড় থেকে গড় ব্যবধান, মানে গড় ব্যবধান 3 নিয়মে করা যায়: গড় থেকে, মধ্যমা থেকে, প্রচুরক থেকে। এখন যদি পরীক্ষার হলে আমাকে বলবে গড় ব্যবধান নির্ণয় করো, তখন আমি গড় থেকে করব না মধ্যমা থেকে করব, প্রচুরক থেকে করবো, এটা আমার ইচ্ছা। কিন্তু আমি যদি গড় থেকে তৈরি করি, তাহলে এটার ব্যবধানাঙ্ক আমাকে এই সূত্রটা দ্বারা করতে হবে। আমি যদি মধ্যমা থেকে গড় ব্যবধান তৈরি করি, তাহলে এটার ব্যবধানাঙ্ক তৈরি করতে গেলে এই সূত্রটা লাগবে। আমি যদি প্রচুরক থেকে গড় ব্যবধান তৈরি করি,
মানে এগুলো ব্যবহার করে আমি যদি গড় ব্যবধান তৈরি করি তখন কিন্তু আমাকে ব্যবধানাঙ্ক তৈরি করতে গেলে এই সূত্রটা আমাকে ব্যবহার করতে হবে। এই জিনিসটা যদি আমাদের মাথায় না থাকে তাহলে কিন্তু আমাদের পুরাটাই আমাদের ভুল হয়ে যাবে। তবে আমি তোমাদেরকে সবসময় বলছি পরীক্ষার হলে কোনো সময় উল্লেখ থাকে না যে গড় থেকে করতে হবে না মধ্যমা থেকে না প্রচুরক থেকে। পরীক্ষার হলে সরাসরি বলবে নিম্ন উপাত্ত থেকে ব্যবধানাঙ্ক নির্ণয় করো। তাইলে তুমি যদি চাও যে গড় থেকে করবে, গড় ব্যবধান বানায় তারপর ব্যবধানাঙ্ক ইচ্ছা, মানে গড় ব্যবধান এবং ব্যবধানাঙ্ক এটা প্রশ্নে থাকবে, উল্লেখ থাকবে না গড় থেকে না মধ্যমা থেকে না প্রচুরক থেকে, এজ ইউ উইশ। এটাকে তিন ভাবে করা যায়। মানে শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি আমি গড় থেকে করতে চাই তাহলে একদম গড় ব্যবধান এবং ব্যবধানাঙ্ক পর্যন্ত এই গড়ের এই সূত্রটা থাকতে হবে। যদি মধ্যমা থেকে করার প্ল্যান থাকে তাহলে এটা দিয়ে আমরা মধ্যমা থেকে গড় ব্যবধান করব, তারপরে ব্যবধানাঙ্ক করব। যদি আমরা প্রচুরক থেকে করতে চাই তাহলে আমরা এখানে প্রচুরক দিয়ে গড় ব্যবধান বের করব, এটা অথবা এটা ব্যবহার করে তারপর ব্যবধানাঙ্ক এই সূত্রটা ব্যবহার করব। তবে আমি সবসময় সাজেস্ট করি তোমরা অবশ্যই এটা দিয়ে করবে, এটা দিয়ে করা সহজ। কারণ আমরা বিগত ক্লাসগুলোতে যারা তোমরা ছিলে আমার সাথে ক্লাসগুলো দেখছো, তোমরা জানো যে গড় করাটা সহজ, মধ্যমা এবং প্রচুরক বের করাটা একটু কঠিন, বড় সূত্র লাগে, কিন্তু গড়ের সূত্রগুলো ছোট। এই কারণে আমি সাজেস্ট করবো তোমরা গড় দ্বারাই করবে। তো শিক্ষার্থীরা এখনো যারা সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি, অবশ্যই আশা করবো তোমরা সাবস্ক্রাইব করে খান নলেজ পয়েন্টের সাথে থাকবে পরবর্তী ক্লাসগুলো যথাসময়ে পাওয়ার জন্য। শিক্ষার্থীরা, আমাদের পরীক্ষার হলে কিংবা ফাইনাল পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসতে পারে ব্যবধানাঙ্ক থেকে, যে নিম্ন উপাত্ত থেকে ব্যবধানাঙ্ক নির্ণয় করো। তো একটা কথা মাথায় রাখবো যে ব্যবধানাঙ্ক এবং বিভেদাঙ্ক একই কথা। পরীক্ষাতে যদি প্রশ্ন আসে নিম্ন উপাত্ত থেকে ব্যবধানাঙ্ক নির্ণয় করো, একই কথা। যদি এরকম প্রশ্ন আসে নিম্ন উপাত্ত থেকে বিভেদাঙ্ক নির্ণয় করো, তাহলে একই কথা। কারণ ব্যবধানাঙ্ক এবং বিভেদাঙ্ক একই কথা। তো আমাদের এই যে ব্যবধানাঙ্ক করতে আমাদেরকে বলবে, তাহলে কত ধরনের মানে গণিতকে আমরা ব্যবধানাঙ্ক করতে পারবো বা আমাদেরকে মানে বলা হয়, বা কোন ধরনের গণিতগুলো আমাদের করতে হয়, এটা আমি বরাবরই আলোচনা করছি। দেখো এই যে এই ধরনের মান থাকবে, যে এটারও বলা থাকতে পারে যে নিম্ন উপাত্ত থেকে ব্যবধানাঙ্ক নির্ণয় করো, কিংবা এই ধরনের মান থাকবে, এই ধরনের যে নিম্ন উপাত্ত থেকে ব্যবধানাঙ্ক নির্ণয় করে, এই ধরনের মান থাকবে, কিংবা এই সর্বশেষ এই ধরনের মান থাকবে যে নিম্ন উপাত্ত থেকে বিভেদাঙ্ক কিংবা ব্যবধানাঙ্ক নির্ণয় করো। এই তিন ধরনের মান থাকবে আমাদের পরীক্ষাতে, এর বাইরে কোনো ধরনের মান আসবে না। এই তিন ধরনের মানকে আমাদের ব্যবধানাঙ্ক কিংবা বিভেদাঙ্ক করতে হবে। তো আমরা গত ক্লাসে কিন্তু 24তম ক্লাসে এইটার জাস্ট গড় ব্যবধান বের করছিলাম। আজকে ব্যবধানাঙ্ক বের করব। আমরা জানি যে ব্যবধানাঙ্ক করতে গেলে আগে গড় ব্যবধান তারপর ব্যবধানাঙ্ক তৈরি করতে হয়। আমরা একটা অঙ্কের সমাধানে গেলে আমরা সেটা বুঝতে পারবো। কারণ আমরা জানি যে আগে ব্যবধানাঙ্ক করতে গেলে আমাদের গড় ব্যবধান বের করতে হয়, তারপর মানে এখানে ব্যবধানাঙ্ক করতে হয়। চলো একটা আমরা ম্যাথের সমাধান দিয়ে নিয়ে আলোচনা করলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এবং অবশ্যই তোমাদেরকে পূর্বের ক্লাসগুলো দেখতে হবে, কারণ একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাসের সম্পর্ক আছে। হুট করে কোনো ক্লাস দেখলে মানে বুঝবে না। কারণ আমরা এই অধ্যায়টা 23তম ক্লাস দিয়ে শুরু করেছি। হ্যাঁ, তোমরা 23তম ক্লাস থেকে যদি দেখো তাহলে এই অধ্যায়টা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। শিক্ষার্থীরা, আমরা যেহেতু 24তম ক্লাসে আমরা গড় থেকে গড় ব্যবধান নির্ণয় করছি, তো আজকে আমরা ওইটা থেকে ব্যবধানাঙ্ক নির্ণয় করব। এই কারণে তোমাদেরকে 24তম ক্লাসটি একটু দেখতে হবে। আমি 24তম ক্লাসের একটু হয়তো তোমাদেরকে আলোচনা করবে, এটা স্লাইডটা একটু দেখাবো। তো বিস্তারিত বুঝতে গেলে তোমাকে 24তম ক্লাসটি একটু দেখতে হবে। তো আমরা দেখো, এটা হচ্ছে গড় থেকে গড় ব্যবধান নির্ণয় সূত্র। আমাদেরকে কিন্তু আজকের টপিক কিন্তু হচ্ছে ব্যবধানাঙ্ক নির্ণয়। তো ব্যবধানাঙ্ক নির্ণয় করতে গেলে যেহেতু আমি বলছি গড় থেকে সবকিছু করা সহজ, তাইলে আমাকে আগে গড় ব্যবধান তৈরি করতে হবে, এবং এটা হচ্ছে গড় ব্যবধান নির্ণয় সূত্র। এই সূত্রটা হচ্ছে গড় ব্যবধান নির্ণয়, এটা অথবা এটা। এটা আমাদের অঙ্কের মানের উপর ডিপেন্ড করবে, গণসংখ্যা থাকলে এটা আর গণসংখ্যা না থাকলে এটা। তো এখন দেখো, এই যে এটা হচ্ছে গড় থেকে গড় ব্যবধান ও ব্যবধানাঙ্ক নির্ণয় সূত্র। আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস গড় থেকে করছি বিদায় আজকে আমরা ব্যবধানাঙ্কটাও গড় থেকে করব। তাহলে এটা হচ্ছে, আবারও বলছি, একটা মিনিট শুনো মন থেকে, যে যদি আমাদের প্রশ্নে বলা থাকে ব্যবধানাঙ্ক নির্ণয় করতে, তাহলে আমাকে আগে কি করতে হবে, গড় ব্যবধান বের করতে হবে। তারপরে আর গড় ব্যবধান বের করার পরে কিন্তু আমাদেরকে ব্যবধানাঙ্কটা নির্ণয় করতে হবে। তাহলে আমাদেরকে ব্যবধানাঙ্ক বললে আমরা আগে গড় ব্যবধান তৈরি করব। তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে সহজ বিধায় বলছি যে বারবারই আমরা গড় থেকে করব। তাহলে আজকে আমরা এটার সাহায্যে আমরা এই গড় ব্যবধানাঙ্ক কিভাবে নির্ণয় করতে হয় এটা নিয়ে আজকে আলোচনা করব।
তো শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে বলেছি যে আমরা এই অঙ্কটা 24তম ক্লাসে আলোচনা করেছি, মানে গড় ব্যবধানটা কিভাবে নির্ণয় করতে হয় এই ধাপে 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 আমরা এগুলো করেছি। এটা আমি 24তম ক্লাসে আলোচনা করেছি। অবশ্যই তোমরা 24তম ক্লাসটি দেখে আসবে, তাহলে তোমরা ব্যবধানাঙ্ক নির্ণয়টা বুঝতে পারবে। এই যে আজকে যে আমরা ব্যবধানাঙ্কটা নির্ণয় করব, এই যে এই পুরোটা হচ্ছে গড় ব্যবধান, এবং সেম অঙ্কটা আমি 24তম ক্লাসে আলোচনা করছি। গড় ব্যবধান কিভাবে বের করতে হয়, এই যে গড় ব্যবধানটা সেমটা দেখো, এখানে গড় ব্যবধান বের করতে গেলে আগে তো গড়ও বের করতে হয়, তারপর গড় ব্যবধানকে বের করতে হয়। এটা বোঝার জন্য তোমরা 24তম ক্লাসে দেখে আসবে, তাহলে তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আজকে আমরা ব্যবধানাঙ্কটা আলোচনা করব, কারণ বারবার যদি একই বিষয় আলোচনা করতে চাই ক্লাস অনেক বড় হয়ে যায়, ধৈর্যের একটা বিষয় আছে। চলো আমরা ব্যবধানাঙ্কটা বের করি, অবশ্যই 24তম ক্লাসটি দেখে আসবে শিক্ষার্থীরা। তো চলো আমরা গড় ব্যবধানাঙ্কটা নির্ণয় করি। তো এটা তো হচ্ছে আমরা গড় ব্যবধানাঙ্ক নির্ণয় করার জন্য যে আমরা যে সূত্রটা ব্যবহার করব, যে আমরা জানি ব্যবধানাঙ্ক, এখানে প্রশ্ন তো আসবে জাস্ট ব্যবধানাঙ্ক, আমরা জানি ব্যবধানাঙ্ক নির্ণয়ের সূত্র, এই কথাটা কি বলতে পারো, বা আমরা জানি ব্যবধানাঙ্ক কথাটা বলে এই সূত্রটা প্রয়োগ করতে পারো। এটা হচ্ছে সম্পূর্ণ সূত্রটা, যে সিএমডি এক্স বার ইকুয়াল টু, যেহেতু আমরা গড় থেকে করব, তাহলে এমডি এক্স বার বাই এক্স বার গুণ হচ্ছে আমাদের 100 বা 100। তো অবশ্যই আমরা সূত্রের ব্যাখ্যা দিব। এখানে এক্স বার তো হচ্ছে গাণিতিক গড়, আর এমডি হচ্ছে গড় ব্যবধান, আর সিএমডি হচ্ছে গড় ব্যবধানাঙ্ক। হ্যাঁ, যেহেতু আমরা এখানে জাস্ট ব্যবধানাঙ্ক কথাটা বললেও চলবে, যেহেতু আমরা গড় থেকে করছি কারণ এখানে লিখলাম যে গড় ব্যবধানাঙ্ক। যদি কেউ শুধু এখানে ব্যবধানাঙ্ক কথাটা বলি তাহলে এখানে হয়ে যাবে। তো এখন এটা তো আমাদের হচ্ছে ব্যবধানাঙ্ক সূত্র। এখন ব্যবধানাঙ্ক সূত্রর মধ্যে কি কি আছে দেখো, এক্স বার, তাহলে এখানে কিন্তু এক্স বার মানে কি হচ্ছে গড়, আমাদের তাহলে গড় প্রয়োজন। তারপরে এমডি এক্স বার মানে কি হচ্ছে গড় ব্যবধান প্রয়োজন, গড় এবং গড় ব্যবধান প্রয়োজন। তাইলে আমাদের ব্যবধানাঙ্ক নির্ণয় করতে গেলে কি লাগবে, গড় ব্যবধান লাগবে, গড়ও লাগবে। তাইলে আমরা তো একটা অঙ্ক তোমাদেরকে বলেছি যে যদি পরীক্ষাতে গড় আমাদেরকে ব্যবধানাঙ্ক নির্ণয় করতে বলে, তাহলে আমরা যদি গড় থেকে করি তাহলে আগে আমাদেরকে গড়, তারপর গড় ব্যবধান, তারপর ব্যবধানাঙ্ক নির্ণয় করতে হবে। তো আমি তো তোমাদেরকে বলেছি যে আমরা 24তম ক্লাসটিতে গড় ব্যবধান বের করছি। তো এখানে আমাদের গড় ব্যবধান বের হয়েছিল 6.78 এবং গড় বের হয়েছিল 31.43। যেহেতু আমাকে এই অঙ্কের সমাধান করতে গেলে গড়ও লাগবে, গড় ব্যবধানও লাগবে, তাহলে আমরা 24তম ক্লাসটি দেখে আসবে, বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তারপর এখন আমরা কি করব, এই জায়গায় এমডি এক্স বার মানে কি হচ্ছে গড় ব্যবধান, গড় ব্যবধান কত 6.78, তাহলে 6.78 এখানে বসাই দিলাম। তারপর হচ্ছে আমাদের এখানে কি আছে, তোমার গড়ের মান, তাহলে গড়ের মান কত 31.43, আমরা এখানে 41.43 করে ফেললাম। এখন আমরা যে কাজটা করব পরবর্তী ধাপে, আমরা 6.78 এর সাথে আমরা গুণ দিব 100-কে। যেহেতু দশমিকের কাটাকাটি তো যাচ্ছে না, তখন আমরা কি করব, আমরা তো জানি যে 100টা নিচে কোনো কিছু না থাকলে এটাকে লব ধরতে হবে, তখন লবে লবে গুণ, হরে হরে গুণ, এটা আমরা জানি সবাই। তো এক্ষেত্রে আমরা 100-র সাথে 6.78 কে গুণ দিলে আমাদের বের হয় 678। এখন 678 মানে 678 কে আমরা 31.43 দ্বারা ভাগ দিব, ক্যালকুলেটর দ্বারা ভাগ দিব, ভাগ দিলে আমাদের বের হয় 21.57 প্রায়। আচ্ছা, এখন এই যে চিহ্নটা, এখানে যে আমাদের পার্সেন্টেজ চিহ্নটা আছে, এখানে যদি আমরা পার্সেন্টেজটা ব্যবহার না করি, কারণ এখানে তো হচ্ছে শতকরা, শতকরা আমরা কিন্তু 100 দ্বারা গুণ দিচ্ছি মানে কি উত্তরটা শতকরায় বের হবে, কারণ এটি আমাদের এই ব্যবধানাঙ্কের সূত্রের নিয়ম। এখন আমি এই মানগুলাকে 100 দ্বারা গুণ করছি, কিন্তু তো 100 দ্বারা গুণ করা মানে কি শতকরায় প্রকাশ করা, যেটাকে আমরা মানে এখানে 100% এ নিতে হবে। তো শতকরা যখন প্রকাশ করবো অবশ্যই আমাকে এখানে এই যে শতকরা চিহ্নটা আমাকে ব্যবহার করতে হবে। যদি কেউ পুরো অঙ্ক করছো কিন্তু এখানে এই যে শতকরা চিহ্নটা বা এখানে পার্সেন্টেজ চিহ্নটা তোমার ব্যবহার করতে মনে নেই, তাহলে কিন্তু অঙ্কটাকে যদি এক্সামিনার কেটে দেয় কিছু করার নেই। তো এই ক্ষেত্রে আমাকে অবশ্যই মনে রাখতে হবে, ব্যবধানাঙ্কের ক্ষেত্রে আমরা ফলাফলের পর অবশ্যই এখানে শতকরা চিহ্নটা অবশ্যই অবশ্যই ব্যবহার করব। তাহলে আমরা যদি 678-কে 31.43 দ্বারা ভাগ দিই তাহলে আমাদের বেরোয় 21.57, নির্ণেয় গড় ব্যবধানাঙ্ক। এখানে গড় ব্যবধানাঙ্ক জায়গায় যদি গড়টা কেউ নাও লিখো, বলো শুধু বলো এখানে যে ব্যবধানাঙ্ক নির্ণেয় ব্যবধানাঙ্ক এত, তাহলে হয়ে যাবে। আর কেউ যদি গড় ব্যবধানাঙ্ক কথা বলে এটাতে বোঝাচ্ছে যে গড় থেকে করছি বিধায় আমি এখানে গড় ব্যবধানাঙ্ক কথাটা লিখছি। তবে আমি সাজেস্ট করব যে এই ক্ষেত্রে আমাদের দরকার নেই, আমরা কি করব, এই যে গড় কথাটা লেখার দরকারই নেই, আমরা এখানে সরাসরি লিখে নিব যে নির্ণেয় ব্যবধানাঙ্ক 21.57% প্রায়। এখন অনেক সময় একটা জিনিস মাথায় রাখবে, অনেক সময় পরীক্ষার হলে এই যে প্রশ্নটা, এই প্রশ্নের মধ্যে বলে দেয় যে নিম্ন উপাত্ত থেকে
গড় নিম্ন উপাত্ত থেকে গড় ব্যবধান নির্ণয় করো ও তা থেকে ব্যবধানাঙ্ক নির্ণয় করো। আবারও বলো আমি কি বলছি। নিম্নে উপাত্ত থেকে গড় ব্যবধান নির্ণয় করো এবং তা থেকে ব্যবধানাঙ্ক নির্ণয় করো। এখন কিন্তু দুইটা উত্তর চাইছে। পরীক্ষার উত্তর কিন্তু ওরা দুইটা চাইছে। এখানে কিন্তু উত্তর চাইছে একটা, ব্যবধানাঙ্ক। এখানে কিন্তু আমরা গড়েরও মান বের হইছে, গড় ব্যবধানের মান বের হইছে, কিন্তু তারা উত্তর চাইছে আমার কাছে একটা, ব্যবধানাঙ্ক। এই কারণে আমি এখানে লিখছি নির্ণয় ব্যবধানাঙ্ক 21.57% প্রায়। কিন্তু যদি পরীক্ষার হলে তারা একটু আমাকে বলে যে নিম্ন উপাত্ত থেকে গড় ব্যবধান ও ব্যবধানাঙ্ক নির্ণয় করো, তখন কিন্তু বুঝতে হবে উত্তর চাইছে দুইটা। মানে কি, গড় ব্যবধানের উত্তরও চাইছে, ব্যবধানাঙ্কের উত্তরও চাইছে। তখন আমাকে যেটা করতে হবে যে সুতরাং নির্ণয় গড় ব্যবধানটা এখানে লিখবো যে গড় ব্যবধান 6.78 ও ব্যবধানাঙ্ক 21.57% প্রায়। এই কথাটা কিন্তু আমাদের বুঝতে হবে। এই জায়গাটায় কেউ যদি ভুল করো তাহলে কিন্তু 1-2 মার্কস তোমাকে কেটে দিল, কিছু করার নেই। কারণ আমাদেরকে যে উত্তর চাইবে উত্তরগুলো লাস্টে সাজিয়ে যতটা উত্তর চাইবে ততটা উত্তর আমরা নিচে দিতে হবে। এখানে একটা চাইছি বিধায় আমি একটা দিছি। পরীক্ষা হলে দুইটা উত্তর চাইলে আমাকে দুইটা উত্তরের নিচে গুছায় লিখতে হইতো। কথা বুঝে আসছে আমার? আশা করি। যদি ভুলে যাও ভিডিওটা একটু টেনে টেনে দেখবে, তাহলে ব্যাপারটা একটু ক্লিয়ার হয়ে যাবে। তো শিক্ষার্থীরা, আজকে আমরা এই গড় ব্যবধান আলোচনা করলাম। আমরা এর পরবর্তী ক্লাসে চেষ্টা করব যে ব্যবধানাঙ্ক যে আজকে আলোচনা করলাম, পরবর্তী ক্লাসে আমরা চেষ্টা করব যে মধ্যমা থেকে গড় ব্যবধান, তা থেকে ব্যবধানাঙ্ক, এরপরে ক্লাসে প্রচুরক থেকে গড় ব্যবধান, তা থেকে ব্যবধানাঙ্ক আলোচনা করার জন্য। তবে তোমাদেরকে বলবো এত কিছু প্যারা নেওয়ার দরকার নেই, জাস্ট আমরা গড় থেকেই করব, কারণ আমাদের গড় থেকেই আমাদেরকে যেহেতু সরাসরি বলে দেয় না, এই কারণে আমরা গড় থেকেই করব এবং গড় থেকে করাটা অনেক সহজ। শিক্ষার্থীরা, 25তম ক্লাসে তো ইনশাল্লাহ আমরা ব্যবধানাঙ্ক নিয়ে আলোচনা করেছি, যেটা 24তম ক্লাসের সাথে সম্পর্ক আছে। আমাকে 25তম ক্লাসটি বুঝতে গেলে 24তম ক্লাসটি দেখতে হবে। তো আজকে যে আমরা মানগুলো নিয়ে আলোচনা করেছিলাম, এই মানগুলো তো ছিল শুধু আমাদের বিচ্ছিন্ন কিছু মান ছিল। তো আমরা তো 3 ধরনের মেথের সাহায্যে আমরা ব্যবধানাঙ্ক, ব্যবধান সবকিছু করতে পারি। তো তোমাদের অনেক সময় প্রশ্ন থাকে, স্যার এই ছোট ছোট দিয়ে দেখালে তো আমাদের ওই যে যখন গণসংখ্যা সহ আসে এগুলো তো আমাদেরকে করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা টপিকের উপরে ক্লাস নিতে গেলে 3টা-4টা করে ক্লাস হয়ে যায়। তো এই ক্ষেত্রে অনেকগুলো লেন্দি হয়ে যাচ্ছে। তো আমরা আগামী ক্লাস ইনশাল্লাহ এই 26তম ক্লাসে কিভাবে গণসংখ্যা সহ যে চলকগুলো আছে এগুলোর কিভাবে আমরা ব্যবধানাঙ্ক নির্ণয় করব কিংবা ব্যবধান নির্ণয় করব একসাথে আমরা আলোচনা করব। একই মানের মধ্যে আমরা গড় ব্যবধান এবং ব্যবধানাঙ্ক কিংবা মধ্যমা থেকে গড় ব্যবধান, তা থেকে ব্যবধানাঙ্ক, এগুলো একটা ভিডিওতেই কিভাবে দেখানো যায় বা একটা ক্লাসে কিভাবে দেখানো যায় এই নিয়ে আলোচনা করব। তো ইনশাল্লাহ আমরা 26তম ক্লাসে আলোচনা করব আমাদের গণসংখ্যা সহ যে উপাত্ত দেওয়া থাকে, যে মান দেওয়া থাকে, এগুলো থেকে কিভাবে আমরা গড় ব্যবধান ও ব্যবধানাঙ্ক বের করব এই নিয়ে আমরা আলোচনা করব। তো আশা করি ইনশাল্লাহ তোমরা 26তম ক্লাস দেখার অপেক্ষায় থাকবে এবং 25তম ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।